নীলখামের জলছাপ, শ্রাবণের সেই বিকেল। আমার নাম সকাল। বাবা বলতেন, জীবনটা একটা উদ্দেশ্যহীন হাঁটা সকাল, গন্তব্যে পৌঁছানোটা বড় কথা নয়, পথটা কিভাবে হাঁটলি সেটাই আসল। আমি বাবার কথাকে বেদবাক্য মেনে ঢাকার রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াই। আমার পরনে কালো পাঞ্জাবি, পায়ে সস্তা চপ্পল। আমি কোনো ঠিকানা নেই, পেশা নেই। আমি একজন স্বঘোষিত মহাপুরুষ, যার সাধনা হল জাগতিক মায়া থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা। কিন্তু সব সাধনারই ছন্দপতন হয়। আমার ছন্দপতন হয়েছিল এক শ্রাবণের বিকেলে। শাহবাগের পাবলিক লাইব্রেরির বারান্দায় বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই তাকে প্রথম দেখি। মেয়েটির নাম নাতাশা। ভেজা নীল সালোয়ার কামিজ, হাতে নীল ছাতা আর মুখে রাজ্য বিরক্তি। আমার মহাপুরুষ হওয়ার সাধনাকে সে সরাসরি ব্যঙ্গ করেছিল, কিন্তু তার চোখের গভীরে ছিল এক অদ্ভুত কৌতূহল। সে আমার ভবঘুরে জীবনের কথা শুনে চলে যাবার আগে আমার ফোন নম্বরটা নিয়ে গিয়েছিল। বলেছিল, যদি কখনো দেখি কোনো মহাপুরুষ রাস্তায় বৃষ্টিতে ভিজে কাঁপছে, তাহলে অন্তত এক কাপ গরম চা অফার করতে পারব। সেই দিনের পর থেকে আমার উদ্দেশ্যহীন হাঁটার মধ্যে কোথায় যেন একটা উদ্দেশ্যের বীজ রোপিত হয়ে গিয়েছিল। আমি প্রায়ই নিজেকে শাহবাগের আশেপাশে আবিষ্কার করতাম। অবচেতন মন হয়তো সেই নীল সালোয়ার কামিজ পরা মেয়েটিকে খুঁজত। বাবা বলতেন, মায়া হলো চোরাবালি, একবার পা দিলে আর উঠতে পারবি না। আমি সেই চোরাবালির কিনারা দিয়ে হাঁটছিলাম আর আশ্চর্য হয়ে দেখছিলাম তার গভীরতা। দিন দশেক পরের এক দুপুরে আমার ফোনটা বেজে উঠল। নাতাশার নম্বর। আমার হৃৎপিণ্ডটা কি এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল? মহাপুরুষদের হৃৎপিণ্ড এত দুর্বল হলে চলে না। মহাপুরুষ সাহেব, কোথায় আপনি? ওপার থেকে তার তীক্ষ্ণ কিন্তু মিষ্টি গলা ভেসে এলো। রাস্তায়? সেটা তো জানি। ঢাকার কোন রাস্তায় আপনার পদধূলি পড়ছে জানতে পারি? তার গলায় কৌতুক। নীলক্ষেতের পুরনো বইয়ের দোকানের সামনে। ওখানেই দাঁড়ান, আমি আসছি। আপনার জন্য একটা দায়িত্ব আছে। ফোনটা কেটে গেল। দায়িত্ব? আমার মতো দায়িত্বহীন মানুষের জন্য আবার কি দায়িত্ব? আমি অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর একটা রিকশা এসে আমার সামনে থামল। নাতাশা নামল। আজ তার পরনে সাদা কুর্তি আর জিন্স। তাকে দেখে আমার মনে হলো শুভ্রতারও নিজস্ব এক মাদকতা আছে। চলুন, সে বলল। কোথায়? আমার সাথে। প্রশ্ন কম, কাজ বেশি। আমি চুপচাপ তার সাথে হাঁটতে লাগলাম। সে আমাকে একটা সরু গলির ভিতরে নিয়ে গেল, যেখানে রাস্তার কুকুর আর বিড়ালদের জন্য কিছু মানুষ খাবার দেয়। সেখানে একটা ছোট্ট কুকুরছানার পায়ে আঘাত লেগেছিল। বেচারা কোকাতে কোকাতে একপাশে শুয়েছিল। ওকে পশু হাসপাতালে নিয়ে যেতে হবে, নাতাশা বলল। আমি একা পারব না, আপনি একটু ধরুন। আমি কিছু না বলে কুকুরছানাটাকে আলতো করে কোলে তুলে নিলাম। তার নরম শরীরটা আমার হাতের ওপর কাঁপছিল। নাতাশা একটা রিকশা ঠিক করল। আমরা পশু হাসপাতালে গেলাম, ডাক্তার দেখানো হলো, ব্যান্ডেজ করা হলো। পুরোটা সময় নাতাশা আশ্চর্য রকম দক্ষতার সাথে সবকিছু সামলাল। ফেরার পথে রিকশায় বসে সে বলল, কি ভাবছেন মহাপুরুষ, জাগতিক মায়া বিরক্তিকর লাগছে? আমি তার দিকে তাকিয়ে হাসলাম। না, ভাবছি মায়ারও অনেক রূপ। কিছু মায়া সুন্দর। নাতাশার মুখটা সামান্য লাল হয়ে গেল। সে অন্যদিকে তাকিয়ে রইল। সেই বিকেলে আমরা টিএসসির মোড়ে বসে চা খেয়েছিলাম। সে তার ইউনিভার্সিটির গল্প, বন্ধুদের গল্প বলছিল। আমি বেশিরভাগ সময় শ্রোতাই ছিলাম। আমি দেখছিলাম তার কথা বলার সময় ঠোঁটের কোণাটা কিভাবে সুন্দর করে বেঁকে যায়, তার চোখ দুটো কিভাবে তার আবেগের সাথে সাথে উজ্জ্বল হয়। আমি বুঝতে পারছিলাম আমি চোরাবালিতে নামছি। এবং আশ্চর্য ব্যাপার হলো, আমার ডুবে যেতে ভয় করছিল না। নীলখামের দিনগুলি। আমাদের দেখা হওয়াটা এরপর থেকে নিয়মিত হয়ে উঠল। তবে আমাদের দেখা করার কোনো নির্দিষ্ট স্থান বা সময় ছিল না। নাতাশা হঠাৎ ফোন করত, আর আমি যেখানেই থাকতাম সে সেখানে চলে আসত। আমাদের ডেট মানে ছিল নিউ মার্কেটের ভেতর দিয়ে উদ্দেশ্যহীনভাবে হাঁটা, রমনা পার্কে বসে বাদাম খাওয়া, অথবা কোনো পুরনো বাড়ির ছাদে বসে সূর্যাস্ত দেখা। সে আমার জগৎটাকে বোঝার চেষ্টা করত, আর আমি তার জগতের চাকচিক্য দেখে অবাক হতাম। সে আমাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। তারা আমাকে দেখে এমনভাবে তাকাত যেন আমি কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
নাতাশা তাদের সামনে আমাকে পরিচয় করিয়ে দিত, ইনি সকাল, একজন দার্শনিক। আমি মনে মনে হাসতাম। একদিন সে আমাকে জিজ্ঞেস করল, আপনি চিঠি লেখেন? কাকে লিখব? কাউকে না, নিজেকে। যা মনে আসে তাই লিখুন। আপনার বাবার কথা, আপনার অদ্ভুত সব চিন্তা। সেই দিন থেকে এক নতুন খেলার শুরু হলো। আমি তাকে চিঠি লিখতে শুরু করলাম, নীল খামে। তাতে কোনো প্রেমের কথা থাকতো না, থাকতো হয়তো কোনো এক ভোরবেলা দেখা শিশির ভেজা ঘাসের বর্ণনা, অথবা বাবার বলা কোনো দার্শনিক উক্তি, কিংবা রাস্তার কোনো এক অচেনা মানুষের মুখ দেখে আমার কি মনে হয়েছে তার কথা। আমি চিঠিগুলো পোস্ট করতাম না। নাতাশা যখন দেখা করতে আসতো, আমি তার হাতে একটা নীল খাম ধরিয়ে দিতাম। সে চিঠিটা তখন খুলতো না, বাড়ি গিয়ে একা পড়বে বলে রেখে দিত। এক চিঠিতে আমি লিখেছিলাম, নাতাশা, বাবা বলতেন মানুষের মন হলো একটা পুরনো বাড়ির মতো। তাতে অনেকগুলো ঘর, কিছু ঘরে আলো বাতাস খেলে, আর কিছু ঘর চিরকাল অন্ধকার থাকে, বন্ধ থাকে। সেই বন্ধ ঘরের দরজায় কড়া নাড়তে নেই। আজ মনে হচ্ছে আমার বন্ধ ঘরগুলোর দরজায় কেউ যেন কড়া নাড়ছে। সেই শব্দ আমার ভালো লাগছে। ইতি সকাল। পরদিন দেখা হলে নাতাশা কোনো কথা না বলে শুধু আমার দিকে তাকিয়ে হাসেছিল। সেই হাসির অর্থ বোঝার মতো সাধনা আমার ছিল না। আমাদের এই অদ্ভুত সম্পর্কটা তার নিজের গতিতে চলছিল। আমি জানতাম এই পথ কোথাও গিয়ে শেষ হবে না। আমরা দুটো ভিন্ন পৃথিবীর মানুষ, দুটো সমান্তরাল রেখা, যারা পাশাপাশি চলতে পারে কিন্তু কখনো এক হতে পারে না। আমি এই সত্যিটা মেনে নিয়েছিলাম, কিন্তু নাতাশা কি পেরেছিল? ভাঙনের শব্দ। আমি বিয়ের অনুষ্ঠানে যাইনি। নাতাশাকে ফোন করে না করে দিয়েছিলাম। সে কোনো উত্তর না দিয়ে ফোনটা রেখে দিয়েছিল। এরপর 1 সপ্তাহ কেটে গেল। তার কোনো ফোন নেই, কোনো বার্তা নেই। আমার নীল খামগুলো আমার পাঞ্জাবির পকেটেই পড়ে রইল। আমার হাঁটার মধ্যে কোনো ছন্দ ছিল না। আমার পর্যবেক্ষণগুলো কেমন যেন অর্থহীন মনে হচ্ছিল। বাবা বলতেন, যখন দেখবি কোনো কিছুইতে মন বসছে না, বুঝবি তুই পথ হারিয়েছিস। আমি কি পথ হারিয়েছি? এক বিকেলে আমি শাহবাগের সেই বেঞ্চিটাতে গিয়ে বসলাম, যেখানে নাতাশার সাথে আমার প্রথম পরিচয়। মনে হলো, যদি এখানে বসে থাকি হয়তো সে আবার আসবে। কিন্তু সে এলো না। তার বদলে এলো তার বন্ধু অনিক, যাকে আমি নাতাশার সাথে কয়েকবার দেখেছি। সকাল ভাই, অনিক আমার পাশে এসে বসল। নাতাশার খবর জানেন? না তো। ওর বিয়ে ঠিক হয়েছে। খবরটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার চারপাশের সব শব্দ যেন থেমে গেল। আমি অনিকের মুখের দিকে তাকিয়ে থাকলাম। ওর বাবা মা এক ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে ঠিক করেছেন। ছেলে লন্ডনে থাকে। আপার বিয়ের অনুষ্ঠানেই কথাবার্তা ফাইনাল হয়েছে। নাতাশা প্রথমে রাজি ছিল না, কিন্তু আপনি তো অনুষ্ঠানে যাননি। ওর বাবা মা ওকে খুব বুঝিয়েছে। আপনার মতো এক অনিশ্চিত ভবিষ্যতের কারোর সাথে। অনিক আর কি বলছিল আমি শুনছিলাম না। আমার মাথায় শুধু একটা শব্দই ঘুরছিল, বিয়ে। নাতাশা বিয়ে করছে। আমার সমান্তরাল রেখাটা অবশেষে তার নিজের পথে বেঁকে যাচ্ছে। এটাই তো হবার কথা ছিল। তাহলে আমার এত কষ্ট হচ্ছে কেন? মহাপুরুষদের তো কোনো কষ্ট থাকতে নেই। আমি উঠে দাঁড়ালাম। ধন্যবাদ অনিক, খবরটা দেওয়ার জন্যে। আমি হাঁটতে শুরু করলাম। কোথায় যাচ্ছি জানি না। আমার শুধু মনে হচ্ছিল আমার ভেতরের সেই পুরনো বাড়ির বন্ধ ঘরগুলোর দরজাগুলো কেউ যেন সশব্দে বন্ধ করে দিয়ে গেল। জলছাপ। পরের কয়েকটা দিন আমার কিভাবে কেটেছে আমি জানি না। আমি শুধু হেঁটেছি, দিন রাত, খাওয়া ঘুম ভুলে গিয়ে। আমার মনে হচ্ছিল এই শারীরিক কষ্টটা হয়তো আমার মনের কষ্টকে ভুলিয়ে দেবে। একদিন রাতে এক পূর্ণিমার আলোয় ভাসতে থাকা লেকের ধারে বসে আছি, তখন আমার ফোনটা বেজে উঠল। নাতাশা। আমি ফোনটা ধরলাম। কোনো কথা বললাম না। ওপাশ থেকে তার কান্নার শব্দ ভেসে এলো। আমি পারছি না সকাল। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই সাজানো জীবন, এই নিশ্চিত ভবিষ্যৎ
আমার কিচ্ছু চাই না। কোথায় তুমি? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাড়িতে, কাল সকালে ওরা আমাকে দেখতে আসবে। আমি কালকেই বাড়ি থেকে চলে যাব। তুমি কি আমার সাথে থাকবে? তার প্রশ্নটা ছিল একটা পরীক্ষা, আমার সমস্ত সাধনার, আমার সমস্ত দর্শনের। আমি যদি তার হাত ধরি, আমার সাধনার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। আমি হয়ে যাব একজন সাধারণ সংসারী মানুষ। আর যদি না ধরি? বাবা বলতেন, সবচেয়ে বড় সাধনা হলো ভালোবাসার জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। আমি চোখ বন্ধ করলাম। আমার চোখের সামনে নাতাশার সেই ভেজা বিকেলের মুখটা, তার হাসি মাখা মুখটা, তার কান্না মাখা মুখটা ভেসে উঠল। আমি বুঝতে পারলাম, আমার সাধনার পথ একা হাঁটার পথ নয়। আমার পৃথিবীর নাতাশা ছাড়া অসম্পূর্ণ। আমি আসছি, আমি বললাম। পরদিন ভোরে আমি নাতাশাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। আমার হাতে ছিল একটা নীল খাম। এটা আমার লেখা শেষ চিঠি। নাতাশা যখন একটা ছোট ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে এলো, আমি তার হাতে খামটা দিলাম। সে সেটা খুলে পড়ল। তাতে শুধু একটাই বাক্য লেখা ছিল, আমার পৃথিবীটা এতদিন সমান্তরাল ছিল, আজ থেকে সেটা বৃত্তাকার, যার কেন্দ্রবিন্দু তুমি। নাতাশা আমার হাতটা শক্ত করে ধরল। আমরা দুজনে মিলে এক নতুন, অনিশ্চিত ভবিষ্যতের দিকে হাঁটতে শুরু করলাম। আমি জানি না এই পথে কি আছে। আমি জানি না আমি নাতাশাকে কোনোদিন সে নিশ্চিত জীবন দিতে পারবো কিনা যেটা সে ছেড়ে এসেছে। কিন্তু আমি একটা জিনিস জানি, আমার মহাপুরুষ হওয়ার সাধনা শেষ হয়নি, বরং আজ থেকে শুরু হলো। কারণ সবচেয়ে বড় মহাপুরুষ তো সেই, যে নিজের ভালোবাসার জন্য সমস্ত জগৎকে উপেক্ষা করার সাহস রাখে। আমাদের পায়ের নিচে ছিল ঢাকার রাস্তা, আর মাথার ওপরে ছিল এক নতুন সকালের আকাশ। আমাদের দুজনের পৃথিবী সেদিন থেকে এক হয়ে গেছিল, যেমন করে নীল খামের ওপর জলের ফোঁটা পড়লে খাম আর জলছাপ মিলেমিশে এক হয়ে যায়।